হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা লাস্ট ক্লাসে বোরস থিওরি এবং বোরস থিওরি রিলেটেড বেশ কিছু টপিক দেখেছিলাম, যেমন রেডিয়াস ক্যালকুলেশন, এনার্জি ক্যালকুলেশন, এইসব। আজকে যেটা দেখব, আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ হাইড্রোজেন স্পেকট্রাম ইন বোরস থিওরি। বোরস থিওরি থেকে কিভাবে হাইড্রোজেন স্পেকট্রামকে এক্সপ্লেন করা যায়। দেখো, আমরা যখন রাদারফোর্ডস থিওরি লিমিটেশন পড়েছিলাম, রাদারফোর্ডস থিওরির লিমিটেশনে দেখা গিয়েছিল যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস থিওরি অ্যাটমিক স্পেকট্রা কন্টিনিউয়াস ইন নেচার হওয়া উচিত, অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রা কন্টিনিউয়াস স্পেকট্রা হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন লাইক আয়ন্স, অর্থাৎ ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, এরা লাইন স্পেকট্রা দেখায়। অ্যাটমিক হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন লাইক আয়ন্সের ক্ষেত্রে যে অ্যাটমিক স্পেকট্রা আমরা পাই সেগুলো ডিসকন্টিনিউয়াস ইন নেচার, তাদেরকে আমরা লাইন স্পেকট্রাম বলে থাকি। তো এই হাইড্রোজেন স্পেকট্রাম আমরা এখানে ডিসকাস করব যে কিভাবে কেন লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। এখানে নিউক্লিয়াস এবং বেশ কিছু নিউক্লিয়াস এবং বোরস অরবিটগুলি দেখানো হয়েছে। বোরস অরবিটগুলির নাম দেওয়া আছে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর তাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলোও দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7। যাই হোক, এখানে যদিও অরবিটগুলিকে ইকুই স্পেস দেখানো হয়েছে, অর্থাৎ দুটো পাশাপাশি অরবিটগুলোর মধ্যে ডিস্টেন্স সব জায়গাতেই সমান মেনটেন করা হয়েছে মোটামুটিভাবে, কিন্তু তোমরা জানো যে প্র্যাকটিক্যালি এটা হয় না। যত আমরা উপর দিকে উঠতে থাকি দুটো ইমিডিয়েট অরবিটের মধ্যে ডিস্টেন্সটা ততই কম হতে থাকে। যাই হোক, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি নিউক্লিয়াস, তারপর রয়েছে বোর অরবিট। ফার্স্ট বোর অরবিটে একটি ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন অ্যাটমের কথা আমরা এখানে বলবো। হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার 1 এবং হাইড্রোজেন অ্যাটমের রয়েছে একটি ইলেকট্রন। সেই ইলেকট্রনটা ফার্স্ট বোর অরবিটে রয়েছে। এই ফার্স্ট অরবিটটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলে থাকি। এটাও বলা হয়েছে তোমাদের যে ফার্স্ট বোর অরবিটকে আমরা গ্রাউন্ড স্টেট বলবো এবং বাকি অরবিটগুলোকে আমরা বলবো এক্সাইটেড স্টেট। সেকেন্ড অরবিটটাকে বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট, থার্ড অরবিটটাকে বলবো সেকেন্ড এক্সাইটেড স্টেট, অ্যান্ড সো অন। যাই হোক, একটি হাইড্রোজেন অ্যাটম, তার নিউক্লিয়াস এবং ফার্স্ট বোর অরবিটে রয়েছে একটি ইলেকট্রন। সেই ইলেকট্রন বাইরে থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করলো। এনার্জি অ্যাবজর্ব করলে ইলেকট্রনটার এনার্জি বেড়ে যাবে। এনার্জি বেড়ে গেলে ও আর এখানে থাকতে চাইবে না, ও জাম্প করে এনার্জি অ্যাবজর্ব করার পর যতটা এনার্জি ওর হয়েছে ততটা এনার্জি যে অরবিটটায় আছে ঠিক সেই অরবিটে সে জাম্প করে চলে যাবে। আমরা ধরে নিচ্ছি সে এখান থেকে জাম্প করে এই অরবিটে এসেছে। এই অরবিট বা এই এনার্জি স্টেটকে আমরা এক্সাইটেড স্টেট বলবো। এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটি কেন এলো? এই ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে ছিল, সে এনার্জি অ্যাবজর্ব করেছে, এনার্জি অ্যাবজর্ব করে ওর এনার্জি বেড়ে গেছে। এনার্জি বেড়ে গিয়ে যে এনার্জি লেভেলটার সাথে ওর এনার্জিটা এখন ইকুয়াল হয়ে গেছে সেই এনার্জি লেভেলেও চলে এসেছে। সেই এনার্জি লেভেলে চলে আসার পর সে এখানে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবে না। আমরা যদি ওই সোর্স অফ এনার্জিটাকে সরিয়ে নিই, সে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবে না। সে তার নিজের জায়গাতেই চলে আসতে চাইবে এবং এখান থেকে তার নিজের জায়গায় চলে আসার জন্য যদি সে এখান থেকে জাম্প করে এখানে আসতে চায় আবার, তাহলে একটা এনার্জি রিলিজ করবে। যে এনার্জিটা সে রিলিজ করবে সেটা ইন ফর্ম অফ রেডিয়েশন বেরোবে। আর ইন ফর্ম অফ রেডিয়েশন যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে সেটা যে স্পেকট্রামটা দেবে সেটাকে আমরা বলবো লাইন স্পেকট্রাম। কারণ দেখো, এখানে ইলেকট্রনটা কিন্তু সব সময় এনার্জি রিলিজ করছে তা নয়। এই ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করেছে, নিজের এনার্জিটা বেড়ে গেছে, তাই ওপরে গেছে। ওপরে সে বেশিক্ষণ থাকতে পারলো না বলে নেমে এলো এবং নেমে আসার সময় সে এনার্জি রিলিজ করলো। তাহলে হাইড্রোজেন এক্ষেত্রে ইলেকট্রন কি সবসময় কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে? না, কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে না, তাই কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাচ্ছে না। যেহেতু ডিসকন্টিনিউয়াস ওয়েতে এনার্জি রিলিজ হচ্ছে, মানে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলো, এনার্জি অ্যাবজর্ব করার পর ওপরে গেল, ওপরে সে আর বেশিক্ষণ থাকতে পারলো না। যখন থাকতে পারলো না তখন সে আবার নেমে আসতে চাইলো এবং এই নেমে আসার সময় সে এনার্জি রিলিজ করছে। তাহলে এনার্জি রিলিজ সব সময় করছে না,
যেহেতু এনার্জি রিলিজ সবসময় করছে না, তাই অ্যাটমিক স্পেকট্রামটাও কন্টিনিউয়াস ইন নেচার হচ্ছে না। ইলেকট্রনটা কখন এনার্জি রিলিজ করছে? যখন সে এখান থেকে এখানে জাম্প করছে, কেবলমাত্র তখন সে এনার্জি রিলিজ করছে। তাই যে রিলিজড এনার্জিটা ডিসকন্টিনিউয়াস নেচারে, মানে ডিসকন্টিনিউয়াস ওয়েতে বেরোচ্ছে আমরা বলতে পারি। তাই যে অ্যাটমিক স্পেকট্রামটা আমরা পাবো, যে অ্যাটমিক স্পেকট্রাম পাবো, সেই অ্যাটমিক স্পেকট্রামটাও ডিসকন্টিনিউয়াস ইন নেচার হবে। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা যে স্পেকট্রাল লাইনগুলো পাবো সেগুলো ডিসকন্টিনিউয়াস ইন নেচার, অর্থাৎ লাইন স্পেকট্রাম আমরা পেয়ে থাকি। যাই হোক, এখানে একটা কথা, যে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে উঠে এসেছে। ইলেকট্রনটা ইনিশিয়ালি এখানে ছিল, সেখান থেকে এখানে উঠে এসেছে। এখানে সে বেশিক্ষণ থাকতে পারলো না বলে সে এখানে আবার জাম্প করে নেমে আসতে চায়। এখান থেকে এখানে ডাইরেক্টলি জাম্প করে নেমে আসতেও পারে, নাও পারে। অর্থাৎ এমনও হতে পারে সে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে এলো, আবার এমনও হতে পারে সে এখান থেকে এখানে এলো, আবার এখান থেকে এখানে এলো। যখন এখান থেকে এখানে নামলো, এই জাম্পিংটার জন্য একটা এনার্জি রিলিজ হলো, সেই এনার্জিটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে বেরোলো। সেই এমিটেড রেডিয়েশন স্ক্রিনের মধ্যে একটা স্পেকট্রাল লাইন দিল। আবার দেখো, যখন সে এখান থেকে এখানে জাম্প করছে, তখন আবার সে এনার্জি রিলিজ করলো, আবার সেই এনার্জিটা ইন ফর্ম অফ রেডিয়েশন বেরিয়ে এলো, এবং সেই রেডিয়েশনটা একটা স্পেকট্রাল লাইন দিল। আমরা আবার একটা স্পেকট্রাল লাইন পাবো। এইভাবে আমরা আলাদা আলাদা স্পেকট্রাল লাইন পাই। যেহেতু এনার্জিটা কন্টিনিউয়াস ওয়েতে বেরোচ্ছে না, সেই জন্য এনার্জি রিলিজ হওয়ার জন্য যে অ্যাটমিক স্পেকট্রাল লাইনগুলো আমরা পাবো সেগুলো কন্টিনিউয়াস নেচারের হচ্ছে না। কন্টিনিউয়াস নেচারের হচ্ছে না মানেই ডিসকন্টিনিউয়াস নেচারের হচ্ছে, অর্থাৎ লাইন স্পেকট্রাম পাচ্ছি। বোঝা গেছে নিশ্চয়ই। এবার যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো গিয়ে, দেখো এখানে যে ইলেকট্রনটি রয়েছে, এখানে যে ইলেকট্রনটি রয়েছে, সে যখন বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করবে, সে এখানেও আসতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও আসতে পারে। ডিপেন্ড করবে কিসের উপর? কতটা পরিমাণ এনার্জি ইলেকট্রন অ্যাবজর্ব করেছে তার উপর। ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকাকালীন যত বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, সে তত উপরে উঠবে। বেশ, এইবার কোনো একটা ইলেকট্রন, এই সাপোজ এই ইলেকট্রনটা অল্প এনার্জি অ্যাবজর্ব করেছিল, অল্প এনার্জি অ্যাবজর্ব করেও এখানে এসেছে। এবার যখন সোর্স অফ এনার্জিটা সরিয়ে নেওয়া হয়েছে, ও আর এখানে থাকতে পারছে না, ওর ইচ্ছে হচ্ছে আবার এখানে ফিরে আসার। এখানে ফিরে আসার সময় এখান থেকে যখন এখানে ও জাম্প করলো, এখান থেকে এখানে জাম্প করার সময় ও একটা এনার্জি রিলিজ করলো, এবং ওই রিলিজড এনার্জিটা একটা রেডিয়েশনের ফর্মে বেরিয়ে যে স্পেকট্রাল লাইনটা দেবে তাকে আমরা বলবো স্পেকট্রাল লাইন অফ লিমান সিরিজ। আচ্ছা, নামটাতে আমরা পরে আসছি। আবার এমনও হতে পারে ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে ইলেকট্রনটা একটু বেশি এনার্জি অ্যাবজর্ব করেছে, সে আবার এখান থেকে থার্ড লেভেলে এসেছে। থার্ড লেভেলে বেশিক্ষণ থাকতে পারলো না, আবার সে আবার আগের অবস্থায় নেমে আসতে চাইলো। থার্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে নেমে আসার সময় একটা এনার্জি রিলিজ করলো, সেই এনার্জি রেডিয়েশনের একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে বেরিয়ে আসে, এবং ওই রেডিয়েশন যে একটা পার্টিকুলার স্পেকট্রাল লাইন দেবে। এইভাবে হায়ার কোনো এনার্জি লেভেল থেকে ইলেকট্রনগুলো যখন ফার্স্ট এনার্জি লেভেলে জাম্প করতে থাকে, সেকেন্ড থেকে ফার্স্ট, থার্ড থেকে ফার্স্ট, ফোর্থ থেকে ফার্স্ট, ফিফথ থেকে ফার্স্ট, সিক্স থেকে ফার্স্ট বা সেভেন থেকে ফার্স্ট, ইলেকট্রনগুলো যখন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে জাম্প করতে থাকে ডাইরেক্ট, তখন সেই জাম্পিংয়ের কোরেসপন্ডিং যে স্পেকট্রাল লাইন্সগুলো আমরা পাই সেগুলোকে বলা হয় স্পেকট্রাল লাইন্স অফ লিমান সিরিজ। তোমাকে মনে রাখতে হবে কি, যে
কোনো একটা ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যদি ফার্স্ট লেভেলে জাম্প করে, সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেল, বা থার্ড লেভেল থেকে ফার্স্ট লেভেল, বা ফোর্থ লেভেল থেকে ফার্স্ট লেভেল, বা হায়ার যে কোনো এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে যখন জাম্প করবে, তখন সেই জাম্পিং এর জন্য করেসপন্ডিং যে স্পেকট্রাল লাইন্সগুলো পাবো সেগুলো হচ্ছে স্পেকট্রাল লাইন্স অফ লিমান সিরিজ। একইভাবে ধরে নাও এই ইলেকট্রনটা এনার্জি বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে এই লেভেলে এসেছে, থার্ড লেভেলে এসেছে। থার্ড লেভেলে সে বেশিক্ষণ থাকতে পারলো না, আবার সে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। ধরে নিচ্ছি যে সে ডাইরেক্ট ফার্স্ট লেভেলে আর নেমে এলো না, সে প্রথমে সেকেন্ড লেভেলে এলো, তারপর সেখান থেকে ফার্স্ট লেভেলে এলো। থার্ড লেভেল থেকে প্রথমে সেকেন্ড লেভেলে এলো, সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে এলো। দেখো, থার্ড লেভেল থেকে সেকেন্ড লেভেলে আসার জন্য যে এনার্জিটা রিলিজ হবে, সেই রিলিজড এনার্জির কোরেসপন্ডিং স্পেকট্রাল লাইন লিমান সিরিজের মধ্যে পড়বে না। কারণ লিমান সিরিজ আমরা তখনই পাবো যখন ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে ফার্স্ট লেভেলে নামবে। থার্ড লেভেল থেকে ইলেকট্রনটা ইনিশিয়ালি সেকেন্ডে নামলো, সেকেন্ড থেকে ফার্স্টে এলো। এই সেকেন্ড থেকে ফার্স্টে আসার জন্য আমরা যে স্পেকট্রাল লাইনটা পাবো সেটা লিমান সিরিজের। কিন্তু থার্ড থেকে সেকেন্ডের জন্য যে স্পেকট্রাল লাইনটা পাবো সেটা কিন্তু লিমান সিরিজের লাইন হবে না, সেটা অন্য একটা সিরিজের লাইন হবে, সেটাকে আমরা বলবো বামার সিরিজ। একইভাবে অর্থাৎ কোনো একটা ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যদি সেকেন্ড এনার্জি লেভেলে নেমে আসে, আমরা বামার সিরিজ পাই। ফোর্থ লেভেল থেকে যদি সে নেমে আসে, যদি ইলেকট্রনটা মনে করো ফোর্থ লেভেল থেকে সেকেন্ড লেভেলে নেমে এলো, বা ফিফথ লেভেল থেকে সেকেন্ড লেভেলে নেমে এলো, বা সিক্সথ লেভেল থেকে সেকেন্ড লেভেলে নেমে এলো, বা সেভেন্থ লেভেল থেকে সেকেন্ড লেভেলে নেমে এলো, অর্থাৎ হায়ার যে কোনো এনার্জি লেভেল থেকে যদি সেকেন্ড লেভেলে নেমে আসে, তখন আমরা যে সিরিজটা পাবো সেটা হচ্ছে, সেই সিরিজটাকে আমরা বলবো বামার সিরিজ। একইভাবে আমরা আরো বেশ কয়েকটা সিরিজের নাম এখানে পড়বো, যে ইলেকট্রন যদি হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন থার্ড এনার্জি লেভেলে নেমে আসবে, সেটা ফোর্থ থেকে থার্ড হতে পারে, সেটা ফিফথ থেকে, সেটা সিক্স থেকে, বা সেটা সেভেন থেকে। ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন থার্ড লেভেলে নেমে আসবে, তখন এই থার্ড লেভেলে নেমে আসার জন্য কোরেসপন্ডিং যে সিরিজটা পাবো সেটাকে বলবো প্যাসেন সিরিজ। একইভাবে ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন ফোর্থ লেভেলে নেমে আসবে, ধরো ফিফথ থেকে ফোর্থে এলো, বা সিক্স থেকে এলো, বা সেভেন থেকে এলো, হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন ফোর্থ লেভেলে নেমে আসবে, তখন আমরা পাবো ব্র্যাকেট সিরিজ। লিমান, বামার, প্যাসেন, ব্র্যাকেট। একইভাবে হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন সিক্সথ লেভেলে নেমে আসবে, হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন ফিফথ লেভেলে নেমে আসবে, ধরো সিক্স থেকে ফিফথে এলো, বা সেভেন থেকে ফিফথে এলো, হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যখন ফিফথ লেভেলে নেমে আসবে, তখন আমরা পাবো ফার্ন সিরিজ। আর হায়ার কোনো এনার্জি লেভেল থেকে যদি সিক্সথ লেভেলে নেমে আসে, তখন আমরা যেটা পাবো সেটাকে বলবো হামফ্রেজ সিরিজ। তাহলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে কিরকম, যে আমাদের এই সিরিজের নামগুলো মনে রাখতে হবে, লিমান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেজ। হামফ্রেজটা মনে না রাখলেও চলে, লিমান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, লিমান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড। ইলেকট্রন
হায়ার কোনো এনার্জি লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাই লিমান সিরিজ। ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে সেকেন্ড লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাবো সেটা হচ্ছে বামার সিরিজ। ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে থার্ড সিরিজে জাম্প করলে যে সিরিজটা পাই, এই থার্ড লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাই প্যাসন সিরিজ। ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে ফোর্থ লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাই ব্র্যাকেট সিরিজ। ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে ফিফথ লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাই ফার্ন সিরিজ। ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে সিক্সথ লেভেলে জাম্প করলে যে সিরিজটা পাই সেটা হলো হামফ্রেজ। এইটা আমাদের মনে রাখতে হবে। আর এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রন কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে না। ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলো, এনার্জি অ্যাবজর্ব করে ওপরে উঠে গেল, ওপরে গিয়ে সে বেশিক্ষণ থাকতে পারলো না, সেই যে কারণে সে আবার নেমে আসতে চাইবে। যখন সে নেমে আসবে তখনই সে এনার্জি রিলিজ করবে, আর ওই রিলিজড এনার্জির কোরেসপন্ডিং একটা অ্যাটমিক স্পেকট্রাম আমরা পাবো। যেহেতু রিলিজড এনার্জি কন্টিনিউয়াস ইন নেচার নয়, ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে না, কেবলমাত্র জাম্প করে নেমে আসার সময় এনার্জি রিলিজ করছে, অর্থাৎ রিলিজড এনার্জিটা ডিসকন্টিনিউয়াস ইন নেচার। সেই জন্য আমরা যে অ্যাটমিক স্পেকট্রামটা পাবো সেটাও হবে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ লাইন স্পেকট্রাম। এবার লাইন স্পেকট্রাম কি কি হতে পারে? লিমান সিরিজ থেকে হতে পারে, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফার্ন হতে পারে। ইলেকট্রন যখন হায়ার এনার্জি লেভেল থেকে ফার্স্ট লেভেলে আসবে লিমান, হায়ার লেভেল থেকে যখন সেকেন্ড লেভেলে নামবে ব্র্যাকেট, বামার, হায়ার লেভেল থেকে থার্ড লেভেলে প্যাশন, এইভাবে চলতে থাকবে। এই ব্যাপারটাই এবার একটু লিখে নেওয়া হচ্ছে। দেখো, when electron jumps from n greater than 1 to n equal to 1 লিমান সিরিজ, যখন ইলেকট্রন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে অর্থাৎ n equal to 2 বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বা ফিফথ বা সিক্সথ যে কোনো হায়ার এনার্জি লেভেল থেকে যখন ফার্স্ট লেভেলে জাম্প করবে আমরা পাবো লিমান সিরিজ। ইলেকট্রন যখন হায়ার কোনো এনার্জি লেভেল থেকে সেকেন্ড লেভেলে জাম্প করবে তখন আমরা পাবো বামার সিরিজ। when electron jumps from n greater than 2 to n equal to 3, মানে ইলেকট্রন যখন n equal to 3 এর হায়ার এনার্জি লেভেল থেকে n equal to 3 তে জাম্প করবে, খুব স্বাভাবিক, n equal to 3 তে জাম্প করবে মানে n equal to 3 এর হায়ার এনার্জি লেভেল থেকেই n equal to 3 তে জাম্প করবে, তখন আমরা যেটা পাবো সেটা প্যাসন সিরিজ। যখন n equal to 4 এ জাম্প করবে ইলেকট্রন n equal to 4 এর হায়ার কোনো এনার্জি লেভেল থেকে, তখন যে সিরিজটা পাবো ব্র্যাকেট সিরিজ, ফার্ন সিরিজ। এদের মধ্যে লিমান সিরিজটা ইউভি রিজিয়নে পড়ে, বামার সিরিজ এটা মনে রাখতে হবে, বামার সিরিজটা একমাত্র যেটা ভিজিবল রিজিয়নে পাওয়া যায়, বাকি প্যাশন, ব্র্যাকেট, ফার্ন এগুলো সবই ইনফ্রারেড রিজিয়নে পাওয়া গিয়েছিল। তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে কোন লেভেলে জাম্প করলে কি কোন সিরিজের স্পেকট্রাল লাইন আমরা পাই, এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা লিখে নাও। আচ্ছা, এইবার যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা দেখো, যে একটা হাইড্রোজেন অ্যাটমের তো একটি ইলেকট্রন, সেই ইলেকট্রনটা একটি হাইড্রোজেন অ্যাটমের একটি ইলেকট্রন, সেই ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলো, এনার্জি অ্যাবজর্ব করেও হায়ার লেভেলে গেল, যখন সোর্স অফ এনার্জিটা সরিয়ে নেওয়া হলো সে আর হায়ার লেভেলে থাকতে পারলো না, সে আবার নিচে নেমে এলো। সে যখন নিচে নেমে আসবে তখন এনার্জি রিলিজ করবে, যে এনার্জিটা রিলিজ হবে সেটা একটা রেডিয়েশনের ফর্মে বেরিয়ে যাবে এবং সে স্পেকট্রাল লাইন দেবে। যেহেতু হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন রয়েছে একটা, তাই একটা ইলেকট্রনের জাম্পিং এর জন্য একটাই স্পেকট্রাল লাইন পাওয়া উচিত। এই ইলেকট্রনটা বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে এখানে এসেছে, এখানে আসার পর সে এখানে বেশিক্ষণ থাকতে পারবে না, যখন আমরা সোর্স অফ এনার্জি সরিয়ে নেব ইলেকট্রনটা আর এখানে থাকতে পারবে না, সে আবার নিচে নেমে আসতে চাইবে। ধরে নিচ্ছি সে এখান থেকে ডাইরেক্ট জাম্প করে আবার ফার্স্ট লেভেলে চলে এলো। ইলেকট্রনের সংখ্যা যেহেতু একটাই, একটা ইলেকট্রন একটা পার্টিকুলার লেভেল থেকে একটা পার্টিকুলার লেভেলে জাম্প করলে একটাই রেডিয়েশন এমিট করবে,
আর ওই একটা রেডিয়েশন তো একটাই স্পেকট্রাল লাইন দেবে, তাহলে আমরা এত সিরিজ পাই কেন? লিমান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান এবং লিমান সিরিজের আন্ডারে বেশ কিছু স্পেকট্রাল লাইন্স, এত স্পেকট্রাল লাইন্স পাই কেন? প্রশ্নটা নিশ্চয়ই বোঝা গেছে। আবার একবার বলছি যে হাইড্রোজেন অ্যাটমের একটি ইলেকট্রন, সেই একটি ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলো, হায়ার এনার্জি লেভেলে গেল, সোর্স অফ এনার্জি সরিয়ে নেওয়া হলো, সে ইলেকট্রনটা আর হায়ার লেভেলে থাকতে পারলো না, সে আবার জাম্প করে নেমে চলে আসবে। সে জাম্প করে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে এলো, ধরে নেওয়া যাক। এখান থেকে এখানে জাম্প করার সময় ইলেকট্রনটা একটাই রেডিয়েশন এমিট করলো, আর সেই রেডিয়েশনটা একটাই স্পেকট্রাল লাইন দেবে। অর্থাৎ যেহেতু হাইড্রোজেন অ্যাটমে একটি ইলেকট্রন, ওই একটি ইলেকট্রন তো একটাই স্পেকট্রাল লাইন দেবে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এত এত লাইন আমরা লিমান সিরিজে বেশ কিছু লাইন পাবো, বামার সিরিজে বেশ কিছু লাইন পাই, প্যাশন সিরিজে বেশ কিছু লাইন পাই। এত এত লাইন কেন পাচ্ছি, এত এত স্পেকট্রাল লাইন্স কেন পাচ্ছি? এটা হলো প্রশ্ন। কারণটা খুব এর কারণটা খুবই সহজ, অ্যান্সারটা খুবই সহজ। তার কারণ আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি, আমরা তো একটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করি না। আমাদের এক্সপেরিমেন্টাল যেখানে আমরা এক্সপেরিমেন্ট করছি সেখানে প্রচুর প্রচুর হাইড্রোজেন অ্যাটম থাকে। মনে করো তুমি যেখানে এক্সপেরিমেন্ট করছো সেখানে 50টা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। এবার তুমি ওই 50টা হাইড্রোজেন অ্যাটমকে এনার্জি সাপ্লাই করছো। 50টা হাইড্রোজেন অ্যাটম, প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটমে একটি করে ইলেকট্রন, অর্থাৎ 50টা হাইড্রোজেন অ্যাটমে রয়েছে 50 ইলেকট্রন। তুমি এই 50 ইলেকট্রনসকে হাইড্রোজেন এনার্জি সাপ্লাই করছো। এমনটা নয় প্রত্যেকটা ইলেকট্রন একই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, তা কিন্তু নয়। যখন একটা ক্লাসে পড়ানো হয়, স্যার একই কথা সবার জন্য বলে, কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু সেই একই কথাকে সমানভাবে রিসিভ করতে পারে না, তাই না? তো বিভিন্ন জন বিভিন্নভাবে রিসিভ করে, বিভিন্ন, কেউ বেশি বুঝলো, কেউ কম বুঝলো, এই ব্যাপারটা আর কি। তো সেই রকম 50টা ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই করা হচ্ছে, কিন্তু 50টা ইলেকট্রন প্রত্যেকেই যে ইকুয়াল এনার্জি অ্যাবজর্ব করবে তা নয়। কেউ একটু বেশি এনার্জি অ্যাবজর্ব করে উপরে গেল, কেউ একটু কম এনার্জি অ্যাবজর্ব করে একটু লোয়ার এনার্জি, তার থেকে কম এনার্জি লেভেলে, এক্সাইটেড এনার্জি লেভেলে এলো। এইভাবে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা এনার্জি লেভেলে জাম্প করে, এবং হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে নেমে আসাটাও 50টা ইলেকট্রনসের প্রত্যেকের বিভিন্নভাবে হয়, সবাই একইভাবে হয় না। সেই কারণের জন্যই আমরা বিভিন্ন প্রচুর স্পেকট্রাল লাইন পাই। বোঝা গেছে নিশ্চয় ব্যাপারটা? এবার এই ব্যাপারটা আমরা লিখে নিচ্ছি। দেখো, under ordinary conditions the revolving electron in the hydrogen atom exists in the lowest energy state known as ground state. If energy is available for absorption, then the electron present in the ground state, that is K cell, absorbs the energy and moves to a higher energy level. Higher energy level means n equal to 2, 3, 4, etc. Since in a sample of hydrogen there are a large number of atoms, the electrons in different hydrogen atom absorb different amount of energies and are promoted to a different higher energy level. When the source of energy is removed, electrons jump back to any lower energy level by emitting energy as radiations of different frequencies to give different lines in the spectrum. Thus, it is clear that hydrogen atom containing one electron is capable of forming several series of lines in its atomic spectrum. এই হলো যে হাইড্রোজেন অ্যাটম কেন লাইন স্পেকট্রাম দেয়, এবং হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটি ইলেকট্রন আছে, তাই একটি ইলেকট্রন সে একটি পার্টিকুলার রেডিয়েশন এমিট করলে একটি স্পেকট্রাল লাইন দেওয়া উচিত, কিন্তু আমরা সিরিজ অফ লাইন্স কেন পাই তার এক্সপ্লেনেশন এখানে লেখা হয়েছে। যেহেতু
স্যাম্পেলের মধ্যে প্রচুর হাইড্রোজেন অ্যাটম রয়েছে, বিভিন্ন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনগুলো বিভিন্ন এনার্জি অ্যাবজর্ব করে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেলে যায়, সেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে নেমে আসে, তাই আমরা ডিফারেন্ট স্পেকট্রাল লাইন্স পেয়ে থাকি। বেশ, আর সেই স্পেকট্রাল লাইন্সগুলো কি, সেগুলো হচ্ছে আমরা দেখলাম লিমান, বামার, প্যাশন, ব্র্যাকেট এবং ফান্ড সিরিজের স্পেকট্রাল লাইন্স আমরা পাই। এদের মধ্যে একমাত্র বামার সিরিজটাই হলো ভিজিবল রেঞ্জে। এই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন যখন কোনো একটা হায়ার এনার্জি লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করবে, তখন আমরা পসিবল কতগুলো স্পেকট্রাল লাইন্স পেতে পারি, তার একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হয়। এটা লিখে নাও, দ্য various possibilities of by which the electrons jump back from nth cell to first cell is n into n minus 1 by 2। এই ফর্মুলাটুকু মনে রাখলেই হবে। ইলেকট্রন nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প, nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করছে। n ইকুয়াল টু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করছে। এই জাম্প মানে কতগুলো মানে পসিবিলিটি রয়েছে তার জাম্পিং এর। ধরো কোশ্চেন করা হলো এরকম যে ইলেকট্রন 6th লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করলে আমরা কতগুলো স্পেকট্রাল লাইন পাবো। খুব সহজ, n এর ভ্যালু 6 বসিয়ে দাও। ইলেকট্রন 4th লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করলো, কতগুলো স্পেকট্রাল লাইন পাবো, n এর ভ্যালু 4 বসিয়ে দাও। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এমিশন লাইন্স, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ এমিশন লাইন when the excited electron of a hydrogen atom jumps from n equal to 6 to ground state, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ এমিশন লাইন্স ওয়েন দ্য এক্সাইটেড ইলেকট্রন অফ আ হাইড্রোজেন অ্যাটম জাম্পস ফ্রম n ইকুয়াল টু 6 টু গ্রাউন্ড স্টেট। একটা ইলেকট্রন 6th লেভেল থেকে গ্রাউন্ড ফার্স্ট এনার্জি লেভেলে নামবে। এবার 6th লেভেল থেকে ফার্স্ট লেভেলে সে ডাইরেক্ট নামতেও পারে, নাও পারে। 6th লেভেল থেকে ফার্স্ট লেভেলে সে ডাইরেক্ট নামলো না, সে প্রথমে হয়তো 6th লেভেল থেকে 5th লেভেলে এলো, 5th লেভেল থেকে ফার্স্ট লেভেলে এলো, আবার হতে পারে 6 থেকে 5th এলো, 5th থেকে 4th এলো, 4th থেকে ফার্স্টে এলো, এরকম বিভিন্ন ভাবে সে নামতে পারে। টোটাল কতগুলো স্পেকট্রাল লাইন আমরা পাবো, ডিফারেন্ট জাম্পিং এর জন্য আমরা ডিফারেন্ট স্পেকট্রাল লাইন পাবো, টোটাল কতগুলো স্পেকট্রাল লাইন পাবো, এই ইকুয়েশনে n এর ভ্যালু 6 বসিয়ে দিতে হবে। অর্থাৎ টোটাল স্পেকট্রাল লাইন আমরা পাবো 6 into 6 minus 1 by 2, 6 into 5 by 2, 15। আবার এরকমও কোশ্চেন পড়তে পারে যে ধরো
an electron in hydrogen atom jumps from nth level to first level and maximum six spectral lines, emission lines are observed. n equal to কত? একটা ইলেকট্রন nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করেছে এবং nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করতে গিয়ে ম্যাক্সিমাম 6টা স্পেকট্রাল লাইন পাওয়া যায়। তাহলে তোমাদের বলতে হবে যে টোটাল n এর ভ্যালু কত। এই ইকুয়েশনে n * n-1/2, এই ইকুয়েশনে এটার ভ্যালু 6 বসিয়ে n বের করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই যে একটা ইলেকট্রন nth লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করলো, and electron jumps from nth level to first level and maximum 6 spectral lines are observed. Maximum 6 emission lines or spectral lines are observed. So n equal to কত এটা জিজ্ঞাসা কোশ্চেন করা হয়েছে। এই ইকুয়েশনে তোমাকে এটা ইকুয়াল টু 6 বসিয়ে n ক্যালকুলেট করতে হবে। যাই হোক, এই রকম কোশ্চেন আমাদের আসে। এবার আমরা নেক্সট ক্লাস যেটা দেখবো সেটা হচ্ছে মেরিটস অফ বোরস থিওরি। বোরস থিওরি থেকে আমরা কি কি দেখেছি, কি কি পেয়েছি, এবং লিমিটেশনস অফ বোরস থিওরি। বোরস থিওরির কি কি লিমিটেশন রয়েছে সেটাও দেখতে হবে, কারণ বোরস থিওরির লিমিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। ওই লিমিটেশন দেখতে গিয়ে আমরা বেশ কিছু নতুন জিনিস সেখানে দেখব, নতুন কিছু প্রিন্সিপাল আমরা সেখানে দেখব। তো নেক্সট ক্লাসে আমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ বোরস অ্যাটমিক মডেল সেই পার্টটা কমপ্লিট করব। থ্যাংক ইউ।